আসসালামু আলাইকুম। সিআরকে সেকশনে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি সিআর একটু হ্যান্ড রাইজ করো এখানে, আমি কোর্স দিচ্ছি। আর কেউ ক্লাসে আসলে একটু অ্যাডমিট দিও। আচ্ছা শোনো, আর কেউ আসবে? ওকে স্যার। টোটাল কয়জন তোমাদের স্টুডেন্ট? এতে বিতে কয়জন? আপাতত বি সেকশনে 50, বিতে স্যার 57 জন, 57। আচ্ছা আচ্ছা, দেখো চ্যাট বক্সে একটা গুগল ফর্মের লিংক দিলাম, সবাই যার যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। হ্যালো, স্যার এর আগেরটাতে দিছিলাম স্যার, এটা আবার দিব? না না, যারা করবা তারা দিবে না, যারা স্যার করবে না দুইটা তারাই দিবে। ফর্মের লিংক আসছে। দুইটা না, একটাই ফর্ম। ওকে যারা একবার করছো তাদের করার দরকার নেই। আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে স্যার। কোর্সের নাম তো আমরা সবাই জানি না, কয়েকজন মাইকটা আনমিউট রাখবা যাতে ইন্টারেক্ট করতে পারি, এভাবে বোরিং লাগে ওই কারণে। আচ্ছা কোর্সের নাম তো আমরা জানি না, আমরা যে কোর্সটা পড়তেছি সিএসসি মেকানিক্যাল 1214, এটার নামটা কি আমরা জানি? জি স্যার, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1। আর শোনা যায় আমাকে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। কোর্সের নাম হচ্ছে এমএ ওয়ান টু ওয়ান ফোর। এখন শুরুতে বলি, মানে এই কোর্সের কিছু বেসিক জিনিস বলি। এই যে এই কোর্সটাতে আমরা 4জন টিচার পড়াবো। 4জন টিচারই এক একটা টপিক নিবে। তার মধ্যে আমি আজকে নিব মানে ইন্ট্রোডাকশন আর হচ্ছে লাইন্স এন্ড ডাইমেনশন। এরপর আমাদের সাথে আরো তিনজন থাকবে। একজন হচ্ছে ডক্টর রেজাউল হক, উনি তোমাদের লাস্টের দিকে আইসোমেট্রিক ড্রয়িংটা নিতে পারেন। আর শহীদ শাহরার আহমেদ উনি স্যার, উনি অর্থোগ্রাফিক ড্রয়িংটা নিতে পারেন। এরপর আরেকজন আসবে যিনি এখন আমাদের জয়েন করেনি, জয়েন করলে ইনশাআল্লাহ তোমাদের সাথে ওই ক্লাসটা নিবে, সেকশনাল অথবা আইসোমেট্রিক যে কোনো একটা। এখন আসো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমরা কেন করব? কেউ একজন আমাকে বলো তো, কেন করবো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা? জাস্ট পারতে হবে না, জাস্ট একটা আইডিয়া দিলে হবে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কেন করি আসলে, এটা করে আমাদের দরকারটা কি? সব বিভিন্ন মডেল ডিজাইন করার জন্য লাগে হয়তো। হ্যাঁ, মডেল ডিজাইন করতে লাগে। আর কেউ? ম্যাটেরিয়ালটার শেপটা বোঝার জন্য। হ্যাঁ, ম্যাটেরিয়াল শেপ। আর কেউ? স্যার 3D ডিজাইনিং এর কাজের জন্য। হ্যাঁ, 3D ডিজাইনিং এর জন্য, ঠিক আছে। দেখো আমরা যে কোনো জিনিস ডিজাইন করলে, ধরো আমাদের কোন একটা জিনিস সেলস করব, মানে মার্কেটিং অথবা বাজারে সেল করব, সেল অথবা মার্কেটিং এর জন্য আমাদের শুরুতে কি আমরা কোন একটা প্রোডাক্ট শুরুতেই কি সেল করতে পারবো? এর আগে আমাদের অনেক কাজ আছে।
একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এর আগে হচ্ছে আমার ডিজাইন। প্রত্যেক দেখো সবকিছুর আগে কিন্তু আমাদের হচ্ছে ডিজাইন, তার মানে আমাদের এই ডিজাইনটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এটাই আগে করা লাগবে। এই ডিজাইন করার জন্য মূলত আমার ড্রয়িংটা লাগে। এখন দেখো যে ডিজাইনার থাকবে আর ম্যানুফ্যাকচারার থাকবে, একজন থাকবে এক জায়গায়, আরেকজন থাকবে আরেক জায়গায়। এখন তুমি ডিজাইন করে ম্যানুফ্যাকচারের কাছে পাঠাবে, এখানে কি আমরা কোনো মানে মানুষ গিয়ে কি ম্যানুফ্যাকচারের কাছে ডিজাইন প্রোভাইড করব? বুঝছো আমার কথা? কেউ রেসপন্স না করলে জিনিসটা বোঝা যাবে না। ধরো আমি কোন একটা জিনিস ডিজাইন করলাম, ডিজাইন করে ম্যানুফ্যাকচারের কাছে পাঠাবো, এই জিনিসটা কাজ করে মানে ডিজাইন এবং ম্যানুফ্যাকচারের মধ্যে কমিউনিকেট করে আমার এই ড্রয়িংটাই। অর্থাৎ আমরা কোন একটা ডিজাইনকে, কোন একটা অবজেক্ট, ধরো এই ডাস্টারটা আমরা মানে ম্যানুফ্যাকচার করব, ম্যানুফ্যাকচার করার আগে আমরা এই ডিজাইনের অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিজাইন, এর ডাইমেনশন, এটার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানে লেংথ কত, হাইট কত, এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তারপর আমরা ম্যানুফ্যাকচারের কাছে পাঠাবো। তার মানে হচ্ছে ম্যানুফ্যাকচার ওই ডিজাইনটা দেখে, মানে আমরা ওই কাগজটা দেখেই মূলত ওইটা জিনিসটা ডেভেলপ করবে, ডেভেলপ করার পর ওই জিনিসটা রেডি করবে, রেডি করার পর এটা আমরা সেলস এন্ড মার্কেটিং এ যাব। বুঝা গেল? Yes, sir. আচ্ছা, Yes, তার sir. মানে এখন ডিজাইন ড্রয়িংটা আসলে এই কারণেই আমরা জাস্ট কোন একটা জিনিস ডিজাইন করার জন্যই মূলত এই ড্রয়িংটা করি। অনেকে দেখো এখন এখান থেকে মনে করো কেউ ডিজাইনে গেল, মানে জব ফিল্ডে কেউ ডিজাইন ফিল্ডে গেল, আর কেউ গেল ম্যানুফ্যাকচারিং এ। এখন ধরো এই জায়গায় ডিজাইনার তো ডিজাইন করে দিল, এখন ম্যানুফ্যাকচারিং যে পোস্টে থাকবে, ধরো তুমি ম্যানুফ্যাকচারিং একটা পোস্টে জব করছো, এখন তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা না বুঝো, মানে কোন লাইন কি, এখন আমরা ক্লাসের সামনে গেলে দেখবো যে মানে এক একটা লাইন এক একটা জিনিস ইন্ডিকেট করে। এখন ম্যানুফ্যাকচারে যে থাকবে, উনি যদি ওই ডিজাইনটা রিড করতে না পারে, তাহলে উনি ওই জিনিসটা ডেভেলপ করতে পারবে না। ওই কারণে ডিজাইনের যেহেতু অবশ্যই মেকানিক্যাল ড্রয়িংটা জানা লাগবেই, তার সাথে যে ম্যানুফ্যাকচারার, ওরও এই ডিজাইন রিলেটেড টপিকটা জানা থাকা দরকার। ওই কারণেই মূলত এই মেকানিক্যাল ড্রয়িংটা পড়ানো হয়, যাতে করে ওই যে ওই ডিজাইনটাও রিড করতে পারে, মানে কোন জিনিসটা, কোন লাইনটা, কোন জিনিসটা আমার কোন জিনিসটা মিন করতেছে, এটাই মূলত মেকানিক্যাল ড্রয়িং থেকে আমরা শিখতে পারবো। এই কারণে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসলে মেকানিক্যাল ড্রয়িংটা পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা পড়ানো হয়, যাতে করে আমরা যে ওই ডিজাইনটা ভালোভাবে রিড করতে পারি। এখন আসো, শুরুতে বলিনি, এই ক্লাসটা আসলে মানে তোমরা এখন পর্যন্ত যতগুলো নন ডিপার্টমেন্ট ল্যাব করবা, আমার মতে এটা সবচাইতে হার্ড, যদি এটা অফলাইনে হইতো। তোমরা হয়তো বড় ভাইদের থেকে শুনছো যে এই ড্রয়িংটাতে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট থাকে। রিপিট মানে হচ্ছে কোন একটা ড্রয়িং করতে গেলে এই ড্রয়িং এ যদি সামান্য ভুল থাকে, হয়তো ধরো তোমাকে একটা বক্স আঁকতে দিল, তুমি বক্সটা পুরাটাই আঁকলা, কিন্তু তোমার লাইনস এন্ড ডাইমেনশনিং ঠিক নেই, তোমার কোন জিনিসটা কিভাবে, মানে যে আজকে যা দেখাবো ওই জিনিসগুলো তোমরা ঠিক মতো দাও নেই। ধরলা তোমাদের একটা জাস্ট মানে এই ড্রয়িংটা কি ধরনের ক্রিটিক্যাল, তোমাদেরকে একটু দেখাই। ধরলা এটা তুমি এই লাইনটা আঁকলা, ঠিক আছে, একটা ড্রয়িং করলা, ড্রয়িং এর এই লাইনটা আঁকলা। এখন তুমি ডাইমেনশনিং করার সময় তুমি এটার যে থিকনেস, মানে এটা যেভাবে ঘাড়ো করে আঁকলা, ওইটাও সেম ভাবে ঘাড়ো করে আঁকলা। ডাইমেনশনিং এর সময়, কোন একটা অবজেক্ট ডাইমেনশনিং এর সময় দেখাই তোমাকে জাস্ট এটা। ধরো একটা আচ্ছা অবজেক্ট স্যার, আমি আঁকলা, কোনো বোর্ড দেখতে পাচ্ছি না। তুমি বিডি রেঞ্জ জুম হোস্ট যিনি আছেন, মানে আমি ওইটাতে গিয়ে ক্লিক করো, ডাবল ক্লিক করলে আসবে। ফোন থেকে দেখছো? আচ্ছা দেখো, এটা হচ্ছে অবজেক্ট। জি স্যার, এই ফোন জায়গায় Yes, sir. ফোন থেকে দেখ। দেখা যাচ্ছে না? না স্যার। কেউ দেখছো না? স্যার না, দেখা স্যার। যাচ্ছে। দেখা যাচ্ছে যাচ্ছে না। তার দেখা যাচ্ছে না। একটু হেল্প করো তো, স্যার, যারা আমরা দেখছো যারা তারা একটু হেল্প ফোনে করো। আছি তারা দেখতে পাচ্ছি না। তোমরা স্যার, কি আমি করবে আমি ফোনে বলি, আছে, তোমরা আমি হচ্ছে দেখতে পাচ্ছি। তোমরা হচ্ছে তোমরা এটা ড্র্যাগ করো। এখন তোমরা এটার একটা নিয়ম আছে, তোমরা এখন দেখো, এখন যে উইন্ডোতে আছে ওই উইন্ডো থেকে মোবাইলে ওই উইন্ডোটা ড্র্যাগ করে রাইটে যাও, রাইটে গিয়ে দেখবা এখানে বিডি রেঞ্জ জুম হোস্ট যেটা আছে এটাতে ডাবল ক্লিক করো। আসছে একবার?
ও আচ্ছা জি স্যার, হ্যাঁ হ্যাঁ। আসছে এবার সবার আসছে? না স্যার, আমি তো ফোনে আছি, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, ওই ক্যামেরাটা একটু বাঁকা করে আসে পিসিতে। কেন ক্যামেরা বাঁকা আসবে? সবার কি বাঁকা? জি না স্যার, স্যার, জি স্যার, রোটেট করা। কি বলো? আমাকে এতক্ষণ বলতেছো না কেন? এইবার স্যার ঠিক এইবার ঠিক আছে। আছে? পিসি যারা আছে ওরা বলো। স্যার স্টিল দেখতে পাচ্ছি না। সে মোবাইলে যারা আছে তারা যারা দেখছে না তাদেরকে একটা হেল্প করো তো, কিভাবে করতে হবে একটু বলো। স্ক্রিনের রাইট সাইডে গেলে সবার ভিডিওগুলো দেখা যায়, ওখানে যাই ভিডিওটা অন করো ওটা ক্লিক করলে হয়ে যাবে। একটু হারি আপ করো, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, এটা অনেক বড় লেকচার। পিসিতে যারা আছে তারা কি এখন ঠিক আছে? স্যার দেখতে পাচ্ছি কিন্তু এক সাইড রোটেট করা স্যার। স্যার 90 ডিগ্রি রোটেট করা। জি স্যার। এখন এটা তো আমি কিছু করতে পারবো না, এটা তো আমার ফোন যেভাবে স্ট্যান্ড আছে সেভাবে। স্যার রোটেট করা স্যার। স্যার আপনার বোর্ডটা কি রোটেট করা যায়? বোর্ড কিভাবে রোটেট করবো? ফোনটা ঘুরাই দেন। ফোন আমার স্ট্যান্ডটা এইভাবে বসানো। ঘুরাই দিলে সব হইতে পারে স্যার ফোনটা। এইবার ইয়েস স্যার, এবার ঠিক আছে স্যার। বাকিদের সমস্যা সলভ? জি স্যার। যারা ফোনে আছে তারা? স্যার ফোনের প্রবলেম নাই স্যার, রোটেট করা যায় ফোন তো। না ফোনে না, যারা অনেকে দেখছো না নাকি? যারা ফোনে দেখছো না তারা রেসপন্স করে, দেখছো এখন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, শুরু করি তাহলে। আচ্ছা দেখো, ফার্স্টে বলছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমরা কতটুকু ছিলাম? দেখতেছি স্যার, দেখতেছি। আচ্ছা শোনো, মেকানিক্যাল ড্রয়িংটাতে আসলে অনেক মানে এটা ক্রিটিক্যাল কেন দেখো, প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে। দেখো ধরো আমরা একটা অবজেক্ট আঁকলাম, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের আমি ডাইমেনশনিং করতে হবে না? ডাইমেনশনিং এর নিয়ম আছে, এটা পুরোটা দেখাবো। ইভেন এই যে আমরা এখানে যে অ্যারো হেড দিলাম, এই অ্যারো হেডটা আঁকারও একটা নিয়ম থাকে। এখন দেখো আমরা এখানে দেখি যে এই অবজেক্ট লাইন মানে এটা কি, যে আমরা যে অবজেক্টটা আঁকছি এই অবজেক্টের অবজেক্ট লাইন আর ডাইমেনশন লাইনের মধ্যে থিকনেস কিন্তু সেম না, মানে দেখতে দুইটা সেম লাইনের মতো না, মানে কোনোটা থিকনেস বেশি অথবা কোনোটা থিকনেস কি কম? দুইটা সেম থিকনেসের না? সেম থিকনেসের না? ইয়েস স্যার। যদি এরকম sir. করে ড্রয়িং করো, যদি তোমরা মানে হয়তো তো অফলাইনে যখন হবে, এখন তো হয়তো অনলাইনে দেখা খেয়াল করা যাবে না, কিন্তু আমরা তাও ট্রাই করবো তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখার এভাবে। কিন্তু অফলাইনে যদি তুমি এভাবে আঁকো যে আমার যে ডাইমেনশন লাইন আছে আর যে অবজেক্ট লাইন আছে দুইটা যদি সেম থিকনেসের হয়, তাহলে তোমার ড্রয়িংটা কাটা, তোমার ড্রয়িংটা পুরাটা হইলেও আমরা এটাতে 0 পাবো। তার মানে বোঝা যাচ্ছে এটা কি ধরনের মানে ক্রিটিক্যাল টাইপের ড্রয়িং, তুমি যা ইচ্ছা তা আঁকলে হবে না। তাই এই ক্লাসে যা বলবো প্রত্যেকটা জিনিস লাস্ট ক্লাস পর্যন্ত লাগবে, ইভেন ফাইনাল এক্সাম যখন দিবা ফাইনাল এক্সামে এই সেম জিনিসগুলো দেখা হবে, এই কারণে আজকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এটার জন্য একটা বই লাগবে, অনেকগুলো জিনিস লাগবে। ফার্স্টে আমি তোমাদেরকে বলি, ফার্স্ট একটা বই নিবা, যেহেতু এখন অফলাইন
অনলাইনে এই কারণে তোমাদের অন্য ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে না, টি স্কেল গুলো লাগবে না। যখন অফলাইন শুরু হবে তখন থেকে কিন্তু মানে অন্যান্য ড্রয়িং এর সেটআপ গুলো লাগবে। এখন যেহেতু অনলাইনে, এই কারণে তোমরা একটা বই নিতে পারো। বইটা হচ্ছে ডক্টর, এই বইটা থেকে ফাইনাল এক্সামে থাকবে। স্যার রেকর্ড কি হচ্ছে স্যার? কেন রেকর্ড করতে হবে? রেকর্ড করলে ভালো হয়, কারণ কখন কারেন্ট চলে যাবে, নেট চলে যাবে, প্রবলেম হয়। আর যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, দেখো ডক্টর অমলেশ, ডক্টর অমলেশ চন্দ্র, আরেকটা সেম বই ডক্টর কামরুল হাসান। এটার যে বইটা আছে ডক্টর অমলেশ চন্দ্র এবং ডক্টর কামরুল হাসানের বইটা অবশ্যই লাগবে, সবাই কিনবা। কেনার পরে এটার থেকে মূলত প্র্যাকটিস করবা, যেহেতু অনলাইনে, এই কারণে তোমাদের এই বইটাই এখন সবচেয়ে বেশি লাগবে। সবাই দেখো ডক্টর অমরেশ চন্দ্র, ডক্টর কামরুল হাসান, এদের বইটাই লাগবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইটা। যখন আমাদের অফলাইন ক্লাসটা শুরু হবে, মানে যখন আমাদের ক্লাস শুরু হবে, তখন আমাদের কয়েকটা জিনিস লাগবে। এই জিনিসগুলা অবশ্যই লাগবে। তোমরা অনেকে দেখছিলে তোমাদের সিনিয়ররা, মানে যখন ক্লাস থাকতো তখন এই জিনিসগুলো নিয়ে আসতো। এর মধ্যে ফার্স্টে একটা জিনিস হচ্ছে ড্রয়িং শিট, ড্রাফটিং টেপ, টি স্কেল, সেট স্কোয়ার, compass and divider, protractor, পেন্সিল আর ইরেজার। স্যার আপনার স্যার বোর্ডটা স্যার এখনো রোটেট করা, ফোনটা কি স্যার আবার স্যার আগের জায়গায় নিয়ে গেলে আই থিঙ্ক ঠিক হবে স্যার। এবার না স্যার 180 ডিগ্রি ঘোরানো হয়েছে স্যার, 90 ডিগ্রি ঘোরালে ঠিক হবে স্যার। আমার স্ট্যান্ড এভাবে বসানো, আসলে আমি এটা কিছুই করা যাবে না। স্যার ফার্স্টে ফোনটা যেভাবে ছিল ওইভাবে থাকলে স্যার ঠিক থাকতো। এবারও কি সেম?
স্যার আপনি ডান সাইডে বসে লিখেন, তাহলে ঠিক হবে মনে হয়। আচ্ছা, এবার জি স্যার ঠিক। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। এবার ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, ড্রয়িং শিট যেটা লাগবে পুরোটা দেখা গেলে আমার বলবো। ড্রয়িং শিট এটা হচ্ছে আমরা ড্রয়িং শিটটা তো অবশ্যই লাগবে প্রত্যেকটা ড্রয়িং করার সময়, প্রত্যেকটা ড্রয়িং ক্লাসের আগে আমাদের এই ড্রয়িং শিটটা আনা লাগবে। এটা হচ্ছে তোমরা যে কোনো ল্যাব দিতে পাবা, যে ড্রয়িং পেপার বললে দিবে। ড্রাফটিং টেপটাও একসাথে নিবা। ড্রাফটিং টেপটা হচ্ছে আমরা যখন আমাদের পেপারটা বসাবো, পেপারটা ঠিক মতো বসায় জাস্ট এই চার কোণায় 4টা ড্রাফটিং টেপ দিয়ে পেপারটা শক্ত করে লাগাই দিব। টি স্কোয়ার বলে এটা হচ্ছে সেম সবগুলো একসাথে পাওয়া যাবে, এগুলো সব লাইব্রেরিতে লাগবে। সেট স্কোয়ার সেম এটার সাথে দিবে। কম্পাস এন্ড ডিভাইডার, প্রোটেক্টর, পেন্সিল এবং ইরেজার। আমরা 2B HB বিভিন্ন ধরনের লাইন আঁকার জন্য যেটা যখন লাগবে তখন আমরা দুই তিন ধরনের পেন্সিল ইউজ করব, কারণ নেওয়ার সময় অবশ্যই 2-3 ধরনের পেন্সিল অবশ্যই আনবো, আর ইরেজার তো লাগবে। স্যার কি কি ধরনের পেন্সিল বললেন? 2B HB তোমার যখন যেটা লাগে, দেখুন আমি থিকনেসের উপর নির্ভর করে তুমি পেন্সিল নিবা। তুমি যখন আমি তোমাকে লাইনস এন্ড ডাইমেনশন আরো দেখাবো ডিটেইলসে, তখন তুমি বুঝবা কোন পেন্সিলটা লাগবে। এখন তোমাকে দেখো, এই জিনিসগুলো অবশ্যই সবসময় লাগবে। যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হবে তখন আমাদের এই 8টা জিনিস অবশ্যই লাগবে। কেউ যদি কোনোদিন মনে করো নেক্সট উইকে আমাদের ক্লাস শুরু হলো, তাহলে আমরা নেক্সট উইকে 2-3 দিন আগে আমরা জিনিসগুলো কিনবো, যে এই 4টা জিনিসের কোনো একটা জিনিস ছাড়া যদি তুমি ড্রয়িং ল্যাবে ঢুকো তাহলে তোমাকে ক্লাস করতে দেওয়া হবে না। বুঝা গেল? 8টা জিনিসের প্রত্যেকটা জিনিসই লাগবে, কোনো জিনিস কারো থেকে ধার নেওয়া যাবে না। ওই কারণে ড্রয়িং ল্যাবে ঢুকার আগে অবশ্যই আমাদের এই 8টা জিনিস লাগবে। এখন হয়তো না লাগবে না, কিন্তু আমাদের যখন অফলাইনে ক্লাস শুরু হবে তখন এই 8টা জিনিস অবশ্যই লাগবে। এখন আসো কি কি টপিক পড়ানো হবে এটা বলি। যা বলছি সবাই কি বুঝে আসছে? ইয়েস স্যার। রেসপন্স করে, এখানে বোঝা যাচ্ছে না আমার এখানে কিছু বুঝতেছি কিনা। আচ্ছা দেখো, এবার আমরা এই কোর্সে কি কি পড়ানো হবে। শুরুতে হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা এখন দিচ্ছি এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে দিব লাইনস এন্ড ডাইমেনশন, এই দুইটা আমি নিব। বাকি এটা অর্থোগ্রাফিক ড্রয়িং অন্য টিচার, বাকি তিনটা অন্য তিনজন টিচার নেবেন। এখন দেখো, অর্থোগ্রাফিক ড্রয়িং হচ্ছে আমরা কোনো একটা 3D অবজেক্ট থাকবে, 3D অবজেক্টের 3টা পার্টকে মানে লেফট, রাইট, টপ, 3টা যে কোনো ভিউকে আমরা ড্রয়িং করব। অর্থোগ্রাফিক ড্রয়িং হচ্ছে, হয়তো ধরো আমাদের এই একটা অবজেক্ট দেওয়া থাকবে, এভাবে এটা একটা অবজেক্ট দেওয়া থাকবে, এই অবজেক্টের 3D ভিউটা আমাদের দেওয়া থাকবে। এই 3D ভিউ থেকে আমরা লেফট, রাইট, টপ যে 3টা দেখতে পাবো, ওই 3টা ড্রয়িং আমরা ড্রয়িং পেপারে আঁকবো।
সেকশনাল ড্রয়িং হচ্ছে অনেকগুলা সেকশনাল ড্রয়িং আঁকার সময় দেখবা সেকশনাল ড্রয়িং হচ্ছে কোনো একটা ড্রয়িং এ যদি ধরো আমাদের কোনো একটা অবজেক্ট ওই অবজেক্টে যদি আমাদের অনেক অনেক বেশি হোল থাকে অনেক বেশি হিডেন লাইন থাকে তাহলে যেটা আমরা মানে সামনে থেকে দেখা পসিবল না তখন ওই ড্রয়িংটাকে ওই অবজেক্টকে আমরা একটা মাঝখান বরাবর কাটি মাঝখান বরাবর কাটার ফলে দেখা যায় যে ভিতরে আমাদের যে হোলগুলো থাকে এগুলো আমাদের বোঝা যায় এই কারণে সেকশনাল ভিউটা আঁকা হয় যখন অনেক বেশি হিডেন লাইন থাকবে এটা ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবে মানে আমাদের যদি লাস্টে ভাইবা হয় ভাইভাতে জিজ্ঞেস করা হবে সেকশনাল ভিউটা কেন আঁকা হয় এটা আমি এমনি জাস্ট একটা হিন্টস দিলাম ক্লাস আরো ডিটেলসে বলবে সেকশনাল ভিউ আঁকা হয় যদি কোনো অবজেক্টে হিডেন লাইন বেশি থাকে অর্থাৎ হিডেন অবজেক্ট বেশি থাকে তখন আমরা সেকশনাল ভিউটা আঁকবো এই সেকশনাল ভিউটা আর পিক্টোরিয়াল ড্রয়িং এটাকে আইসোমেট্রিক ড্রয়িং ও বলা হয় পিক্টোরিয়াল ড্রয়িং কি হচ্ছে বললেন স্যার অবজেক্টে যদি হ্যাঁ সেকশনাল ড্রয়িংটা হচ্ছে অবজেক্টে যদি বেশি পরিমাণ হিডেন লাইন থাকে অথবা হিডেন অবজেক্ট থাকে তাহলে আমরা এটাকে সেকশনাল ড্রয়িং এ রিপ্রেজেন্ট করি আর এক লাস্টে যেটা করানো হবে এটা হচ্ছে পিক্টোরিয়াল ড্রয়িং এটাকে আইসোমেট্রিক ড্রয়িং ও বলা হয় আইসোমেট্রিক ড্রয়িংটা হচ্ছে উল্টা মানে অর্থোগ্রাফিকে ঠিক উল্টা অর্থোগ্রাফিকে আমরা কি করি কোন একটা অবজেক্ট দেয়া থাকবে অবজেক্টের 3D অবজেক্ট দেয়া থাকবে ওই অবজেক্টের লেফট রাইট টপ ফ্রন্ট ভিউ আঁকি কিন্তু পিক্টোরিয়াল অথবা আইসোমেট্রিক ড্রয়িং এ উল্টা করি আমাদের দেয়া থাকবে টপ লেফট অথবা রাইট যে কোনো তিনটা ভিউ দেয়া থাকবে এর থেকে আমরা 3D অবজেক্টটা ইমপ্লিমেন্ট করব অর্থাৎ ঠিক উল্টা কোনো একটা অবজেক্টের লেফট রাইট দেয়া থাকবে টপ ভিউ দেয়া থাকবে এর থেকে আমরা জাস্ট 3D ড্রয়িংটা আঁকবো মানে 3D ড্রয়িংটাই আঁকবো বুঝা গেছে কেউ না বুঝতে বলে আবার বলবো বুঝা গেল স্যার হিডেন অবজেক্ট বা লাইনটা বুঝি নাই স্যার হিডেন অবজেক্ট বলতে এটা ডিটেইলসে তোমাদের ক্লাসে সেকশনাল ড্রয়িং যখন করানো হবে তখন আমি বলছি ধরো তোমার এই অবজেক্ট আমার এই অবজেক্টের ভিতরে আমার অনেকগুলা মানে এখানে আমি দেখছি না কিন্তু উপরে দেখা যাচ্ছে না কিন্তু আমি যখন মানে এটা কাটবো তখন দেখবো এটার ভিতরে অনেকগুলা হোল করা এই হোলগুলো কি আমি বাইরে থেকে দেখবো যদি মানে করা না থাকে ধরো আমার এই অবজেক্টের ভিতরে করা মানে এই জায়গার ভিতরে করা আমি দেখছি না কিন্তু তাহলে কি দেখবো আমি হিডেন মানে এটার এখানে ভিতরে যে হোল করা আছে না স্যার দেখবো না তার মানে এই অবজেক্টকে বোঝানোর জন্য আমি যখন এটাকে মাঝখান দিয়ে কাটবো কাটার পরে এটা দুই ভাগ হবে না জি স্যার কাটার পরে দুই ভাগ হবে ওই দুই ভাগ করলে ওইটাকে বলে সেকশনাল এটাকে সেকশন করবো সেকশন করলে আমার এখানে যে হিডেন অবজেক্ট গুলো আছে যে সার্কেল গুলো আছে এগুলো দেখা যাবে এই কারণে মূলত এই সেকশনাল ড্রয়িংটা আঁকা হয় যেগুলোতে আমার এই হিডেন অবজেক্টটা দেখা যাবে না ওই জায়গায় সেকশনাল ড্রয়িংটা করা হয় বুঝা গেছে এবার জি স্যার আচ্ছা স্যার পিক্টোরিয়াল ড্রয়িংটা কি পিক্টোরিয়াল ড্রয়িংটা আচ্ছা পিক্টোরিয়াল ড্রয়িংটা হচ্ছে আমরা অর্থোগ্রাফিক ড্রয়িং এ কি করছিলাম অর্থোগ্রাফিক ড্রয়িং হচ্ছে একটা অবজেক্ট দেয়া থাকবে ধরো এই রেজিস্টারটা দেয়া থাকবে এটা 3D অবজেক্ট এই 3D অবজেক্ট থেকে আমরা এটার মানে আলাদা আলাদা লেফট ভিউ রাইট ভিউ টপ ভিউটা দেখতে কিরকম দেখতে একটা চারকোনা শেপের মতো না এটা দেখতেও একটা চারকোনা শেপের মতো না আমি দেখাই তোমাদেরকে ডিটেইলস একটু দেখাই কোয়েশ্চেনে মনে করে দেওয়া আছে আমাদের এই ধরনের দেওয়া আছে তাহলে অর্থোগ্রাফিক ড্রয়িং যখন করব তখন আমরা এখানে তিনটা ভিউ দেখছি একটা টপ একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে ফ্রন্ট তখন আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং এ বলবে জাস্ট এটার ফ্রন্ট টপ লেফট ভিউ আঁকতে যখন এটার ফ্রন্ট টপ লেফট ভিউ আঁকবো আমরা ড্রয়িং খাতায় জাস্ট এভাবে আঁকবো এটা আঁকবো আমাদের এটা হচ্ছে ফ্রন্ট মানে আমরা সামনে থেকে দেখলে জাস্ট এই জিনিসটা দেখবো চারকোনা যখন লেফটে যাব তখন আমরা যখন আমরা রাইটে দেখবো তখন আমরা দেখছি কি এটা দেখবো চারকোনা যখন টপ থেকে দেখবো টপেও দেখবো জাস্ট এই চারকোনাটা বুঝে গেল জি স্যার হ্যাঁ এটা হচ্ছে অর্থোগ্রাফিক ড্রয়িং এখন আমাদের যখন পিক্টোরিয়াল ড্রয়িং আঁকা লাগবে তখন হচ্ছে আমাদের এই জিনিসটা দেয়া থাকবে মানে এটা হচ্ছে টপ এর নাম দেয়া থাকবে টপ ভিউ এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ তখন আমাদেরকে বলবে এই তিনটা দেখে আমাদের জাস্ট আমাদের যেটা আসল অবজেক্ট ওই অবজেক্টটা আঁকা মানে আমি যখন এ টপ লেফট রাইট ফ্রন্ট এগুলা দেখে যখন আমরা অবজেক্টটা আঁকবো এটা থেকে আমি দেখলে বুঝবো এটা আঁকার নিয়ম আছে আস্তে আস্তে বুঝবা
এই তিনটা অবজেক্ট থেকে আমি এই জিনিসটা আঁকলাম, তখন এটা হবে আমার আইসোমেট্রিক ড্রয়িং অথবা পিক্টোরিয়াল ড্রয়িং। যখন আমি এই অবজেক্ট থেকে এগুলো আঁকবো তখন এটা আমার হবে অর্থোগ্রাফিক ড্রয়িং। এবার বোঝা গেল? So মানে 2D কয়েকটা ছবি মিলে হচ্ছে 3D একটা ছবি আঁকাইতে হবে। হ্যাঁ, যখন 2D থেকে আমরা 3D আঁকবো, যখন আমরা 2D থেকে 3D আঁকবো তখন হচ্ছে পিক্টোরিয়াল ড্রয়িং। যখন আমরা 3D থেকে 2D ড্রয়িং আঁকবো মানে আলাদা আলাদা পার্টসের, তখন এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং। বুঝছো এবার? এবার বুঝে গেছে? ইয়েস স্যার। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন আসো ড্রয়িং পেপার। আমরা যে ফার্স্টে ক্লাসে ঢুকবো, ক্লাসে ঢোকার পরে আমাদের হচ্ছে ড্রয়িং করার জন্য আমরা যখন ক্লাসে ঢুকবো, ক্লাসে ঢোকার পরে ফার্স্টে আমাদের সবসময় ড্রয়িং ল্যাবে হচ্ছে 10 মিনিট আগে ঢোকা লাগে। সবসময় 10 মিনিট আগে ঢোকা লাগে ড্রয়িং ল্যাবে। কখনো স্যার ঢোকার পরে আর কাউরে এন্টার করতে দেওয়া হয় না। এটা হচ্ছে একটা নিয়ম, কখনোই ঢুকতে পারবে না। কারণ ক্লাস লেকচার যদি তুমি মিস করো, তুমি ওই দিনের আর ড্রয়িং করতে পারবে না। এই কারণে ক্লাস লেকচারের আগে এবং ড্রয়িং পেপার যদি ওই দিন ক্লাস ওয়ার্ক থাকে, অবশ্যই ড্রয়িং ল্যাবে 10 মিনিট আগে ঢুকতে হবে। কারণ কি আমি দেখাচ্ছি। ড্রয়িং পেপার আমাদের এরকম থাকবে না। ধরো আমাদের এটা পুরোটা একটা ড্রয়িং পেপার। ড্রয়িং পেপারটা আমি ফার্স্টে কি করলাম, ড্রাফটিং ট্যাব দিয়ে চারদিকে লাগাইলাম। চারদিকে লাগানোর পরে আমার এখানে ড্রয়িং পেপারকে রেডি করতে হবে। ড্রয়িং পেপারকে কিভাবে রেডি করব, আমরা যখন আগে স্কুল কলেজে পড়তাম, এইভাবে যখন যেভাবে স্কেল করতাম চারিদিক দিয়ে ড্রয়িং পেপারের চারিদিক দিয়ে স্কেলিং করে নেবে। এভাবে চারিদিক দিয়ে স্কেলিং করে নেবে। স্কেল করার একটা নিয়ম আছে। আমি জাস্ট এদিক দিয়ে আঁকলাম, সোজা এইভাবে হবে না। আঁকার নিয়ম হচ্ছে, এটা যদি আমার ড্রয়িং পেপার থাকে, এটা হচ্ছে আমার মার্জিন। এই ড্রয়িং পেপার বাকি ধরো এটা আমার পুরাটা ড্রয়িং পেপার, পুরাটা আমার ড্রয়িং পেপার নেওয়ার পরে আমি এখানে চারদিকে স্কেলিং করে দিব। এটা আমার ড্রয়িং পেপার, আর এখানে আমার এটা হচ্ছে আমার স্কেল। এই দুইটার মাঝে গ্যাপ হবে, এটা থাকবে আমার 10 মিলিমিটার। 10 মিলিমিটার গ্যাপ থাকবে চারিদিক দিয়ে। এখানে 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 চারিদিক দিয়ে সমানভাবে আমার গ্যাপটা হবে কত, 10 মিলিমিটার। এটা একদম হইতেই হবে। ফার্স্ট ক্লাসে যদি এগুলো ভুল করো তাহলে ড্রয়িং এ আঁকা হবে না, ড্রয়িংটা পুরোটাই জিরো। ড্রয়িং এ দেখা হবে না। ড্রয়িং ঠিক হইলে এগুলোর কারণে তুমি নাম্বার কম হইতে পারে। আমরা যে স্কেলিংটা করবো, স্কেলিং এর চারিদিক দিয়ে আমার পেপারের এখান থেকে আমার এটার গ্যাপ হবে কত, 10 মিলিমিটার। এখন গেল স্কেলিং। এখন দেখো স্কেল করার পরে আমার এই জায়গায় একটা বক্স থাকে সবসময়। ড্রয়িং পেপারের একটা লাস্টের দিক দিয়ে একটা বক্স থাকে। আমি এখানে দেখাই, দেখো এটা দেখা যায় এই কোণে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, এটাকে বলে টাইটেল বক্স। টাইটেল বক্স অথবা টাইটেল ব্লক। এই টাইটেল ব্লকটাতে তোমার মানে সাবজেক্টের নাম। এখন দেখো কিভাবে, দেখো এখানে এই ব্লকটা দেখা যায়। এই ব্লকটা জাস্ট এখানে বসবে, এখানে বড় হাতের এটা লেখা হয়েছে। এই যে এই ব্লকটা, এই বড় ব্লকটা এখানে লেখাগুলো বসবে। তো ভালো দেখা যাচ্ছে না। আমি দেখাচ্ছি, বলছি। ব্লকটা জাস্ট এই ব্লকটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। কি লিখতে হবে দেখো, এই ব্লকটা লেখার নিয়ম আছে। ব্লকটা হবে আমার, এই যে ব্লকটা আমি আবার আঁকছি এখানে, এটা হচ্ছে ব্লক। ব্লকের আমার এই পুরাটার লেন্থ হবে 130 মিলিমিটার, হাইট হবে 75 মিলিমিটার। 75 মিলিমিটার। এটাকে আমার 5টা ভাগে ভাগ করা লাগবে, 1টা 2টা, তার মানে আমার প্রত্যেকটা কত করে হয়, প্রত্যেকটা কত করে হয় বলো? 15 মিলিমিটার। হ্যাঁ 15 মিলিমিটার। তার মানে আমার প্রত্যেকটাকে আমি 15 মিলিমিটার বক্স এভাবে করব। মাঝখানে থাকবে আমার একটা এই 130 মাঝখানে আমি 65, এখানে 2টা বক্স করব। তাহলে আমার টাইটেল বক্সটা করা শেষ। এখানে হবে 130, এটা হবে 75।
এখন দেখো প্রত্যেকটা বক্স হবে আবার 15 মিলিমিটার করে। এই জিনিসগুলা ক্লাস লেকচার শুরু হওয়ার আগে প্রিপেয়ার করতে হবে। এখন এখানে আমি কি লিখবো দেখো, ফার্স্টে আমার থাকবে মানে মানে সাবজেক্টে না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1 পুরাটা ব্লক লেটারে লিখতে হবে, এটা লেখারও নিয়ম আছে। দেখো এখন এই বক্সে আমি পুরাটা কত 15 মিলিমিটার না, বক্সে পুরাটা 15 মিলিমিটার, কিন্তু আমি লেখা স্টার্ট করব উপরে 4 বাদ 4 মিলিমিটার বাদ নিচে 4 মিলিমিটার বাদ, তাহলে মাঝখানে আর কত থাকে স্যার 7 মিলিমিটার। 7 মিলিমিটার। আমি ফার্স্টে আমি যে ব্লক লেটারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা লিখবো, এটা দাগ দেওয়া লাগবে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি। এখানের ভিতরে থাকবে ব্লক লেটার লিখতে হবে মেকানিক্যাল এভাবে ব্লক লেটার লিখতে হবে, বড় হাতের ব্লক লেটার। এটা থাকবে, লেখাগুলো থাকবে আমার 7 মিলিমিটারের ভিতরে, উপরে 4 মিলি বাদ নিচে 4 মিলি বাদ। বোঝা গেল সবাই? বুঝছি। আচ্ছা, এখানে থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সবাই জিনিসটা দেখো সেম ভাবে। উপরে থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, টাইটেল থাকবে আমরা কোন সাবজেক্টটা করছি, মানে এটা কি লাইনস এন্ড হয়তো আজকে ক্লাস হচ্ছে লাইনস এন্ড ডাইমেনশন, আজকে যদি তোমাদের ক্লাস ওয়ার্ক লাইনস এন্ড ডাইমেনশন অথবা অ্যাসাইনমেন্ট লাইনস এন্ড ডাইমেনশন দেওয়া থাকে, তোমরা টাইটেল লিখবে লাইনস এন্ড ডাইমেনশন। স্কেল হচ্ছে ডাবল, এটা কি আমি পরে বলছি। ম্যাটেরিয়াল হচ্ছে কোন ম্যাটেরিয়াল, মানে আমরা যে অবজেক্টটা দিচ্ছি, ধরো আমি এই অবজেক্টটা ড্রয়িং করতে দিচ্ছি, তাহলে এই অবজেক্টটা আমার কি প্লাস্টিক ম্যাটেরিয়াল, তাহলে এখানে প্লাস্টিক লিখবো। অবশ্য আমাদের সবগুলা কাস্ট আয়রনের থাকে বেশিরভাগই। ওখানে আমরা যখন ড্রয়িংটা দিব অ্যাসাইনমেন্ট উপরে লেখা থাকবে স্কেল কি ম্যাটেরিয়াল কোনটা, নেম তোমার নাম লিখবা, ডিপার্টমেন্ট রোল যদি বড় না হয় তাহলে শুধু ডিপার্টমেন্টের পাশে তোমার রোলটা জাস্ট লাস্টের আইডিটা লিখবা, আর রেট হলে নিচে পুরাটা লিখে দিবা। ডেট হচ্ছে যেদিন অ্যাসাইনমেন্ট অথবা যেদিন ক্লাস ওয়ার্কটা করবো ওই দিন। পুরোটা বুঝা গেছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে ড্রয়িং হবে ফার্স্টের 2 ক্লাসে অর্থোগ্রাফিক ড্রয়িং আমরা কি দেখি, অর্থোগ্রাফিক ড্রয়িং এ কেউ ড্রয়িং পারবে না, এটা আমরা জানি, কয়েকজন ছাড়া কেউ ড্রয়িংটা করতে পারবে না, এটা একদম সবাই জানে। কিন্তু কি জিনিস, কোন জিনিসটা দেখবো আমরা, দেখবো কি সব মানে ওকে যে ক্লাস লাইনস এন্ড ডাইমেনশনে যে বেসিক জিনিস, যে লাইনস মানে স্কেল করার সময় 10 মিলিমিটার গ্যাপ রাখছে কিনা, আর হচ্ছে এই টাইটেল বক্সটা ঠিক মতো ফিল আপ করছে কিনা, টাইটেল বক্সটা যেভাবে বলা হয় সেভাবে করছে কিনা, এগুলো দেখবো। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের জিনিস। ফার্স্ট ক্লাসে যদি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এই জিনিসগুলোই দেখানো হবে। হ্যাঁ বলো স্যার। এই যে টাইটেল বক্সে যে নেম লিখে কি নেম আসল নামটা লিখতে হবে নাকি? হ্যাঁ, তোমার নামটা লিখবা, নাকি সরাসরি নাম লিখে দিব? তোমার নামটা লিখবা। না মানে জায়গা না হয়, জায়গা হবে, জায়গা হবে তোমাদের ম্যানেজ করতে হবে। তুমি দেখো তোমার নাম অনেক বিশাল, তাহলে তুমি ওইভাবে লিখবা, ব্লক লেটারটা ছোট করে লিখবা। ওকে স্যার। না মানে হচ্ছে স্কেল বা ম্যাটেরিয়ালের ম্যাট এগুলো লিখতে হবে কি? অবশ্যই লিখতে হবে ম্যাটেরিয়াল। তুমি যদি উপরে কোশ্চেনে দেখবা তুমি মানে ম্যাটেরিয়াল হচ্ছে কাস্ট আয়রন দেয়া থাকতে পারে, স্টিল দেয়া থাকতে পারে, যেটা কোশ্চেন পেপার উপরে দেয়া থাকবে, উপরে হেডলাইনে দেয়া থাকবে ম্যাটেরিয়াল এটা, স্কেল ডাবল। এখন আসি টাইটেল বক্সে, সবাই বুঝে আসছে? স্যার মানে স্যার ম্যাটেরিয়াল যদি প্লাস্টিক দেওয়া থাকে তো প্লাস্টিক আমি বলছি পুরোটা, আমি বলতেছি ম্যাটেরিয়ালের পার্ট আর স্কেলেরটা আমি পরে বলতেছি। আর এটা টাইটেল বক্সটা, আর কারো কোনো কোশ্চেন এই টাইটেল বক্স নিয়ে? স্যার ডেপ্থ রোল এটা স্যার ডেট ডিপার্টমেন্ট আর রোল তোমার সিএসি তোমার আর লাস্টের আইডিটা দিবা। এখানে তো পুরোটা লেখা সম্ভব না। ধরো তোমার আইডি লাস্টে 007 দিবা, 008 দিবা। হ্যাঁ, তারপর স্যার টাইটেল যদি একটা প্রত্যেকটা ব্লকে কি স্যার 4 মিলিমিটার করে ছাড়বো? হ্যাঁ, উপরে 4 মিলি নিচে 4 মিলি। এটা হচ্ছে তুমি যখন ড্রয়িং করতে করতে এখন তুমি জিনিসটা তোমার থেকে অনেক, আমি বললি তোমাদের জিনিসটা হ্যাঁ প্রত্যেকটার জন্য সেম ভাবে লিখতে হবে। 7 মিলিমিটার বক্সের ভিতরে তোমাকে লিখতে হবে। এখন তোমার জিনিসটা দেখতে অনেক বেশি মানে কড়ি লাগছে, কিন্তু তুমি যখন একটা বক্স আঁকবা, একটা বক্স আঁকার পরে দেখে আঁকার পরে আরেকটা বক্স যখন আঁকবা, তখন তুমি নিজেই বুঝে যাবে 4 মিলিমিটার কত। তখন আর তোমার ওটা স্কেলিং করে 4 মিলিমিটার গ্যাপ রাখতে হবে না। বুঝা গেছে? তখন তোমার একটা আইডিয়া আসবে 4 মিলিমিটার কত, তখন তুমি 4 মিলিমিটার এটা ওইভাবেই রাখতে পারবা। তোমার যে এমন স্কেল বসায় 4 মিলি গুনতে হবে এটা কিন্তু না। তুমি জাস্ট ফার্স্ট একবার ট্রাই করবা যে 4 মিলি কতটুকু, ওটা তোমার একটা আইডিয়া আসলে তুমি পরের বার যখন বসাবা তখন তুমি নিজে আইডিয়া পাবা এটাই 4 মিলি, তখন তুমি 7 মিলিমিটার ভিতরে রাখতে পারবে। এখন মনে করো তুমি এটা আঁকলা, আমি ক্লাসে তোমার ক্লাস দেখতে গিয়ে তোমার এখানে দেখবো না যে তোমার এটা 7 মিলি কিনা, এটা কি দেখতে পারবো? 150 জন স্টুডেন্ট এটা দেখা সম্ভব না, কিন্তু আমাদের একটা আইডিয়া আছে যে 7 মিলি কতটুকু। এখন দেখো আমি এখানে এটা দেখলেই বুঝছি যে এটা 7 মিলি। বুঝা গেছে? একটা জাস্ট আইডিয়া, তোমারও যে আইডিয়া থাকবে আমারও সেম আইডিয়া, ওই কারণে তুমি ওই আইডিয়াটা কাজে লাগাই 7 মিলিমিটার একটা গ্যাপ রাখবা। বুঝা গেছে?
মানে স্যার টাইটেল বক্সের সব ফন্টের সাইজ 7 মিলিমিটার হবে। ফ্রন্টের সাইজ 7 মিলিমিটার করে নে। ফ্রন্ট যে বক্সটা আঁকবা, এখানে যে আমি বক্স আঁকলাম, দেখো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আঁকলাম এই লেখাটা 7 মিলিমিটার বক্সের ভিতরে, উপরে 4 মিলি গ্যাপ, নিচে 4 মিলি গ্যাপ। তার মানে আমার ভিতরে থাকে কত? 7 মিলি থাকে না? ওই 7 মিলির ভিতরে আমি জাস্ট ওই আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই সবগুলো লিখবো। বুঝে আসছে সবার? স্যার আরেকটা কোশ্চেন ছিল আপনার যে ডিপার্টমেন্টাল রোলের পরে, যেমন আমি স্যার রিয়েডের স্টুডেন্ট, তো আমার তুমি কি করবা, তুমি এখানে নিচে লিখে দিবে, সমস্যা নেই, নিচে লিখে দিতে পারো। তুমি এখানে বক্সের বাইরে চলে গেলে সমস্যা নেই? সমস্যা নেই, বক্সের বাইরে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর বাকি কারো কোনো কোশ্চেন টাইটেল বক্স নিয়ে কারো কোশ্চেন থাকলে এখনই করো। এটার জন্য রিপিট খাই আমি নাম্বারিং আমি নিজে করবো, এটার জন্য নাম্বারিং। এটাতে ভুল হইলে তোমার ড্রয়িং হয়েছে কিনা দেখবো না। টাইটেল বক্স হলে তুমি নাম্বার পাবা, টাইটেল বক্স না হলে তুমি 0। আচ্ছা স্যার, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ধরেন আমার নাম মির্জা, তো হচ্ছে আমি কি নেম লিখে তারপর মির্জা লিখবো, নাকি নেমটা না মানে না লিখে শুধু মির্জা লিখবো? হ্যাঁ, নেমটা তো অবশ্যই এখানে টাইটেল বক্স যেভাবে আছে ওইভাবে লিখবা পুরাটা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1 হবে। টাইটেল লিখবা, টাইটেলের পর তুমি অর্থোগ্রাফিক যেদিন যে লেকচারটা পড়ানো হবে ওইটা লিখবে। স্কেলের জন্য আমি বলছি স্কেল কি হবে, সিঙ্গেল অথবা ডাবল লিখতে হয়। এখানে ম্যাটেরিয়াল লিখবা, সবকিছু যা আছে তা জাস্ট তোমার এটা ফিল আপ করবা। এটা হচ্ছে এভাবেই থাকবে সবসময়, এটা জাস্ট তুমি ফিল আপ করবা সবসময়। বুঝা গেল? মির্জা বলতে তোমার নাম আগে লিখতে হবে, মানে তুমি কি বলতে চাচ্ছ? তো মির্জা লিখে তোমার নাম, এটা নেম না স্যার, নেম লেখার পরে মির্জা লিখতে হবে। স্যার নেম লেখার পর ক্লোন দিয়ে তারপর আবার নেম ছোট করে তুমি ব্লক লেটারটা এভাবে তুমি তোমার পুরো নামটা দেওয়ার দরকার নেই, তোমার জাস্ট আইডিটা হচ্ছে আমাদের ফ্যাক্ট, তোমার নামটা এখানে ফ্যাক্ট না। বুঝা গেছে? যতটুকু আসে ততটুকু ব্লক লেটারে সুন্দর করে লিখবা, তোমার আইডিটা সুন্দর করে লিখবা, তোমার আইডিটাই দেখে দেখা হবে। বলো। হ্যাঁ বলো। ডিপার্টমেন্ট কি স্যার অ্যাব্রিভিয়েশন হবে? মানে স্যার কম্পিউটার মানে সিএসসি লিখলে হবে শুধু? হ্যাঁ, সিএসসি লিখে ডিপার্টমেন্ট সিএসসি লিখে রোলটা লিখবা। স্যার লাস্টের 3 ডিজিট। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ডিপার্টমেন্টটা বাদ দাও, বুঝছো? ডিপার্টমেন্টটা বাদ দিয়ে জাস্ট রোলটা লিখো, তাহলে তোমাদের ডিপার্টমেন্ট লিখতে হবে না। তোমাদের আইডিটা পুরাটা লিখতে পারলে আর ডিপার্টমেন্ট লিখতে হবে না। জাস্ট তোমাদের আইডি, তোমাদের সিএসসি এর জন্য কত কোড? 02 না? জি স্যার। হ্যাঁ, তাহলে 200207 এভাবে লিখবা। হ্যাঁ, এভাবে 04 যা থাকে ওটা দেখলে তোমাদের ডিপার্টমেন্ট বুঝে যাবে। তার মানে তোমাদের এই ডিপার্টমেন্টটা লিখতে হবে না, জাস্ট রোলটা এখানে আসবে, তার এখানে পুরো আইডিটা লিখে দিলে শেষ। শুধু সিএস লিখতে হবে না, তোমরা জাস্ট রোলটা লিখে তারপরে স্যার তোমরা জাস্ট রোলটা জাস্ট আইডি লিখতে হবে। তোমার আইডি রোলটা লিখো, ফুল আইডি স্যার। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা নেম নিয়ে মানে তোমার নাম ভুল আসলে এটাতে কোনো আসলে কিছু আসা যায় না। তোমার নাম ঠিক আছে কিনা এটা দেখবো না, আমরা জাস্ট দেখবো টাইটেল বক্সটা ঠিক মতো ফিল আপ করছো কিনা। নেম তুমি মনে করো এখানে লিখে দিলে তোমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আকিব, এই পুরাটাতে এখানে আমার নাম ধরো জয়নাল আবেদিন আকিব, পুরাটা এখানে লেখা সম্ভব? আমি জাস্ট লিখবো মোহাম্মদ জয়নাল আবেদিন, না আসলে লিখবো না। তোমার আইডিটা আমি কারেক্ট করে লিখবো, কারণ তোমার নাম্বারিংটা আইডি অনুযায়ী হবে, তোমার ওখানে নাম থাকবে না। ওই কারণে তুমি এটা যেভাবে বললাম 7 মিলিমিটার ভিতরে লিখবা, আর নেমটা পুরাটা না আসলে কিছু করার নেই, ট্রাই করবা যাতে পুরোটা লিখতে পারো, আর রোলটা ঠিক মতো লিখবা, শেষ। আর টাইটেল বক্সে মেইন জিনিস দেখবো, তোমার নাম রোল এগুলা কেউ দেখবে না, দেখবে তোমার এই 7 মিলি গ্যাপের ভিতরে তুমি জিনিসটা সুন্দরভাবে লিখছো কিনা, এটা 75 হলো কিনা, এটা 5টা ভাগ করলে কিনা, আর স্কেল ডাবল সবকিছু ঠিক মতো লিখছো কিনা, আর এটা 7 মিলিমিটার ব্লক লেটারে লিখছো কিনা, 7 মিলিমিটার বক্সের ভিতরে লিখছো কিনা। আর এমন না যে 7 মিলিমিটারটা তোমার হুবহু আমি স্কেলিং করে দেখবো যে এটা 7 মিলিমিটার হয়েছে কিনা, জাস্ট আমি চোখে যাতে বুঝি এটা ঠিকই আছে, মানে সোজা আর ঠিক মতো, মানে মোটামুটি নিয়ার অ্যাবাউট 7 মিলিমিটারের কাছাকাছি। বুঝা গেছে? টাইটেল বক্স নিয়ে আরো কোনো কোশ্চেন? ড্রয়িং শিট আর মার্জিনের মাঝে কতটুকু গ্যাপ থাকবে? 10 মিলিমিটার গ্যাপ থাকবে। 10 এ দেখো এখানে হচ্ছে আমি ধরো আমার এই জিনিসটা এটা দেখা যায়? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখো এই ড্রয়িং আমি ধরলাম, আমি বাইরেরটা আমার কি, বাইরের পার্টটা আমার হচ্ছে ড্রয়িং, বাইরের পার্টটা আমার ড্রয়িং শিট। এখন আমি ড্রয়িং শিট এটা বসাইলাম, ড্রয়িং শিটে বসানোর পরে আমি জাস্ট স্কেলিং করবো কত, এটা হচ্ছে আমার স্কেল, এটা হচ্ছে আমার স্কেল। দাঁড়াও আমি আবার দেখাই, এটা হচ্ছে আমার ড্রয়িং পেপার, এটা হচ্ছে আমার ড্রয়িং পেপার। আমি এখানে টেপ লাগাই দিলাম, টেপ লাগালাম চারিদিক দিয়ে, টেপ লাগাই দিলাম চারিদিক দিয়ে। টেপ লাগানোর পর আমার পরের কাজ হচ্ছে স্কেলিং করা। স্কেলিং করবো কিভাবে, আমার যে টি স্কেলটা থাকবে, টি স্কেল দিয়ে এভাবে চারিদিক দিয়ে আমি
আমি ড্রয়িং স্কেল করব। চারিদিক দিয়ে আমি স্কেলিং করলাম। স্কেলিং করার পরে এই ড্রয়িং পেপার থেকে আমার এটার ডিস্টেন্স হবে 10 মিলিমিটার। চারিদিক দিয়ে আমার এর ডিস্টেন্স হবে 10 মিলিমিটার। এদিক দিয়েও 10 মিলি, এদিক দিয়েও 10 মিলি। বুঝাচ্ছে এবার? যে কোশ্চেন করছে সেই রেসপন্স করবা। এবার বুঝাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর বাকি কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হলো বলো। স্যার এখানে যত লেখা আর স্কেলিং যে আমরা করব সবকিছুই কি পেন্সিল নাকি স্যার শুধু স্কেলিং পেন্সিল আর সবকিছু পেন্সিলে, সবকিছু পেন্সিলে। ড্রয়িং পেপারে কলমের কিছুই থাকবে না তোমাদের। কোনো পেন ইউজ করবে না, কোনো কিছুতেই পেন ইউজ করবে না। প্রত্যেকটা জিনিসে আমার পেন্সিল ইউজ করবা। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোন ক্ষেত্রে কোন পেন্সিলটা ইউজ করবো এটা যদি একটু স্পেসিফিক ভাবে বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আমি তোমাকে আগে লাইনস এন্ড ডাইমেনশনটা পড়াই, এরপরে তুমি নিজেই বুঝবা যে কোনটা। তুমি দেখো, তোমাকে কিছু জিনিস হচ্ছে বেসিক। তুমি একটা নরমাল পেনে নরমাল পেন্সিল ইউজ করতে পারো। ধরো তুমি একটা পেন্সিল দিয়ে এভাবে দাগ দিলা, তুমি যখন অবজেক্ট লাইন আঁকবা তখন এভাবে আঁকলা, তুমি যখন ডাইমেনশন লাইন আঁকবা তখন তুমি পেন্সিলটা হালকা ভাবে ধরে এভাবে আঁকবা। তাহলে এটার চেয়ে এটার থিকনেস কম হইলো না? বুঝাচ্ছে? দেখো, আমি ফার্স্টে যখন ড্রয়িং করব তখন আমি এটা এভাবে ঘাড়ো করে আঁকলাম। ঘাড়ো করে কি মানে আমি জাস্ট যেভাবে প্রেসার দিই নর্মাল ভাবে আঁকলাম। এখন আমি দেখছি আমি যখন ডাইমেনশন করব তখন আমি এটার চাইতে আমার ডাইমেনশন লাইনটা হালকা হইতে হবে, তখন আমি জাস্ট পেন্সিলটা হালকা ভাবে দিলাম। দেখো, হালকা ভাবে দিলে আমার পেন্সিল এটার চাইতে এটার থিকনেস কম আসছে না? তো আমার তো আর এত অনেকগুলা পেন্সিল ইউজ করতে হচ্ছে না। আমার টাইমটাও, তুমি পেন্সিল চেঞ্জ করতে কিন্তু তোমার টাইম যাবে। ওই কারণে তুমি এমন ভাবে জিনিসটা আঁকবা যাতে তুমি একটু মাথা খাটাবা। এটা জাস্ট আমি হালকা ভাবে আঁকলে কিন্তু আমার ডাইমেনশন লাইনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি যখন ডাইমেনশন লাইনটা বরাবর তখন তোমরা বুঝবা। আর এই লেকচার পর্যন্ত সবার কি কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, এরপরে আর কোনো এর রিলেটেড কোনো আনসার দেওয়া হবে না। স্যার আমার হচ্ছে নেট খুব প্রবলেম করতেছিল স্যার। বলো। আপনার মানে শেষের দিকে কথা শুনতে পাই নাই। তুমি আমার আবার ফোন দিবা, আমি তোমাকে সব বলে দেবো। আমার সিআর থেকে আমার নাম্বারটা নেবে, আমি তোমাকে জানিয়ে দিব। স্যার আমি আজকে একটু লেটে জয়েন করছিলাম, তো ফার্স্ট এর দিকে কিছু মিস করছিলাম, একটু নেটের প্রবলেম ছিল। এটা একটু আচ্ছা, এর আগে কি কোশ্চেন করছো, কি বুঝো নাই আমাকে বলো, তারপর বলতেছি কোনটা কোন কি সমস্যা তোমার। স্যার আমাকে বলছেন স্যার? হ্যাঁ, কি সমস্যা? স্যার আপনি যে পেন্সিলের ব্যাপারে যেটা বলছিলেন, আমার পেন্সিলটা এখনো শুরু করি নাই। পেন্সিলটা কি এখন যা বলছি তা শোনা নাই? জি স্যার, আমার হচ্ছে নেট। এটা আমি আবার বলবো, সমস্যা নেই, আবার বলবো, এটার পরে লেকচারে বলছি। এরপরে কি বলছো? লেটে কি? স্যার আমি একটু লেটে জয়েন করছিলাম, মানে ফার্স্ট এর দিকে ছিলাম না। জিনিসটা মিস করছো স্যার? যে ফার্স্ট ইন্ট্রোডাকশন এর পার্ট গুলো স্যার, ওই যে আপনি কয়েকটা পয়েন্ট বুঝিয়েছিলেন, ওই পার্টটা আমি মিস করছিলাম। ওই ড্রয়িং থেকে আমাকে স্পেসিফিক পয়েন্টটা বলতে হবে, আমি তো অনেক পয়েন্টই বললাম। মানে স্যার আমি ফার্স্ট এর পার্টটা অনেকটাই মিস করছি। আমি অনেকটা মিস করলে তুমি আমাকে তোমার ক্লাসের কাউরে ফোন দিবা অথবা আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে আবার বলে দিব। কারণ অনেক কিছু বলা হয়েছে তো, আমাদের আরেকটা লেকচার আছে এই কারণে। এখন এর আগের লেকচারটা ছিল ইন্ট্রোডাকশন, মানে আমাদের জাস্ট বেসিক পার্ট। এখন আসবে আসল ড্রয়িং। এর আগ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কেউ কোনো কিছু বুঝে না থাকলে আমাকে বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবে, আমি আবার বলবো, সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে নাই বলো। নাই স্যার, নাই। আচ্ছা, এখন আসো ড্রয়িং। এই ড্রয়িংটা আসলে এখন যে মানে কঠিন, এখনই বুঝবা। দেখো, এখানে আমাদের এই ড্রয়িংটাতে আমাদের 4 ধরনের লাইন থাকে। আচ্ছা, ড্রয়িংটা কঠিন মানে এমন না যে অনেক আহামরি। জিনিসটাতে সবকিছু একটু চিন্তা করে করতে হয়। যেহেতু তোমরা সিএসসি তে পড়তেছো, তোমাদের এমনিতে ইমাজিনেশন ক্ষমতা বেশি, ওই কারণে তোমাদের জন্য ইনশাআল্লাহ এটা কোনো কঠিন হবে না। চারটা লাইনের ভিতরে একটা থাকবে আমার অবজেক্ট লাইন। দুই নাম্বারটা হচ্ছে আমার হিডেন লাইন।
সেন্টার লাইন, তোমাদের যে ড্রয়িং এর যে ভাইবাটা হবে তার ভাইবার 50% কোয়েশ্চেন আসবে। আজকে যে লেকচার দিচ্ছি 2টা লেকচার, ওই 2টা লেকচার থেকে তার 50% ভাইবার 50% কোয়েশ্চেন থাকবে আজকের ক্লাস লেকচার থেকে। বাকি লেকচারগুলোর থেকে মোটামুটি ড্রয়িংই থাকে, এগুলাতে কোনো ভাইবা তেমন কোয়েশ্চেন থাকে না, কিন্তু ড্রয়িংটা বেশি থাকে। ড্রয়িং এর পোর্শন 100% থাকবে ওগুলার থেকে। আজকে লাইন্স এন্ড ডাইমেনশন থেকে 50 to 70% কোয়েশ্চেন থাকবে ভাইবার জন্য। এই কারণে যা বলছি সবগুলা নোট ডাউন করবা, একটু নিজেরা দেখবা, ভাইবার আগে অবশ্যই দেখবা কোনটা কি। এটার থেকে 50 to 70% ভাইবা কোয়েশ্চেন আসবে, এটা আমি আবার বলে দিলাম। এটার থেকে কোনো আজকে যা করাচ্ছি এটার থেকে কোনো ড্রয়িং আসবে না, জাস্ট তোমার পুরো ক্লাসের যে মানে বেসিক জিনিসটা আজকে শিখবা, আর ভাইবার জন্য আজকে কোয়েশ্চেন গুলো লাগবে। আচ্ছা দেখো কয় ধরনের লাইন বললাম? 4 ধরনের। একটা হচ্ছে অবজেক্ট লাইন, একটা হচ্ছে হিডেন লাইন, আর একটা হচ্ছে সেন্টার লাইন, আর হচ্ছে কাটিং প্লেন লাইন। এই 4টা লাইন গেল না? 4টা লাইন লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো অবজেক্ট লাইনটা বলি, জায়গা কম হওয়ার কারণে রিমুভ করতে হচ্ছে। অবজেক্ট লাইন দেখো, এখানে আমি একটা দেখলাম, বোঝা যায় কিনা দেখো আগে। এখানে দেখা যায় খাতাটা? লিখা বোঝা যায় না, লাইনগুলো স্পষ্ট না। আচ্ছা আমি দেখাচ্ছি। দেখো অবজেক্ট লাইনের থিকনেস হবে আমার 100%। ধরো তুমি একটা মার্কার ইউজ করতেছো, মার্কারের জন্য জাস্ট একটা নরমাল দাগ দিলাম, তাইলে এটা মার্কারের জন্য 100% না? রেসপন্স করো, এটাতে রেসপন্স করে আমার টাইম লাগছে বেশি, এই কারণে রেসপন্স করো। জি স্যার। 3জন মাইক ওপেনটা করো, রেসপন্স করো, সমস্যা নেই। অবজেক্ট লাইনে এটা এই পেনের জন্য আমার এটা হচ্ছে অবজেক্ট মানে আমার নরমাল লাইন, মানে এটা 100% লাইন। যদি আমি পেন্সিল ধরি, পেন্সিলে আমি যদি এখানে একটা দাগ দিই, পেন্সিলের জন্য আমার নরমাল লাইন হচ্ছে এটা, বুঝা গেল? মানে আমার যে পেন্সিলটা অথবা যে কলমটা ইউজ করবো ওইটা রেসপেক্টে আমার অন্যান্য লাইনগুলো মেজার করতে হবে। ধরো আমি মার্কারটা ইউজ করলাম, মার্কারের জন্য এটা হচ্ছে আমার 100% লাইন। এখন আমি এর চাইতে গাঢ় করতে পারি, এর চাইতে হালকা করতে পারি। আমি যদি মার্কারটা হালকা বা এভাবে আঁকি, তাহলে এটার রেসপেক্টে আমি কি বলতে পারি? এটা হচ্ছে এটার রেসপেক্টে 50% বলতে পারি না? জি স্যার। হ্যাঁ, ধরো এর চাইতে আমি গাঢ় করব, এর চাইতে গাঢ় করতে হলে আমি এভাবে আঁকবো, 2বার দাগ দিব না, 2বার দাগ না, আবার ধরো এটা এভাবে। দেখো এটার চাইতে এটা একটু হালকা, এটার চাইতে আবার এটা একটু গাঢ়, তার মানে এটার থিকনেস আমি দিলাম 125%। দেখো এটা হচ্ছে আমার নরমাল লাইন, এটা হচ্ছে এর মানে এই পেনের জন্য এটা একটু হালকা লাইন, এটা হচ্ছে এর রেসপেক্টে একটু বেশি গাঢ় লাইন। এটা হচ্ছে 125%, এটা হচ্ছে 100%, আর এটা হচ্ছে 50%। এখন এটা কেন বললাম? দেখো আমার যে 4টা লাইন পড়ালাম, 4টা লাইনের 4টার থিকনেস 4 ধরনের। অবজেক্ট লাইন, ধরো আমি কোন একটা ড্রয়িং করলাম, একটা বক্স আঁকলাম, এই বক্সের